আজকে আমরা এসএসসি বায়োলজি 2 নম্বর অধ্যায় অর্থাৎ জীবকোষ টিস্যু অধ্যায়ের 4 নম্বর ভিডিও অর্থাৎ পার্ট 4 এ এসে পৌঁছেছি। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর এবং লাইসোসোম। এর মাধ্যমে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অর্থাৎ ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আজকের ক্লাসের মাধ্যমে শেষ করব। আর যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আছে একটা, ওই প্লেলিস্টে গিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও রেকর্ড করা আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো ঠিক আছে, আজকে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। গোলগি বস্তু। গোলগি বস্তু কি? কোষের মধ্যে পাওয়া যায়। এটা মূলত কি? এটা মূলত হচ্ছে তোমার কয়েক ধরনের সিস্টার্ন এবং ভেসিকল নিয়ে গঠিত এক ধরনের অঙ্গাণু। ঠিক আছে, এখন বুঝতে হবে সিস্টার্ন কি এবং ভেসিকল কি। ভেসিকল শব্দের অর্থ মানে ভেসিকল জিনিসটা কি? গোল। ঠিক আছে, গোল খানিকটা। তো এটা কি রকম হবে? এই যে দেখো, এইটা ধরো একটা ভেসিকল। ঠিক আছে, তো এইটা একটা ভেসিকল, তারপর এখানে ধরো আরো একটা ভেসিকল, এগুলো যেগুলো গোল দেখতেছে এগুলো হলো ভেসিকল। আবার কি এইরকম এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে খানিকটা দেখতে অন্যরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো দেখতে খানিকটা মনে হচ্ছে একটা মানুষ এরকম করে আছে, কিন্তু এমনটা না। দেখো, মূলত আমি গোলগি বস্তুটাকে অঙ্কন করি, তারপর বুঝিয়ে দিই। দেখো, এটা মূলত কি? এটা মূলত হচ্ছে গোলগি বস্তু। গোলগি বস্তু এখানে দেখো সমান্তরাল। দেখো, আমি এটাকে একটু কালার করে দিই। হ্যাঁ, এটাকে একটু কালো করে দেই, এটা একটু কালো করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে সবগুলো মিলাই যাবে মনে হবে। ঠিক আছে, দেখো এই যে কালো যেগুলো আছে, দেখো এগুলো পরস্পরের সমান্তরাল না। এরকম কিছু সমান্তরাল লম্বা জিনিস দেখা যায়, এগুলোকে বলা হয় সিস্টার্নি। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে সিস্টার্নি। দেন এই যে গোল যেগুলো দেখা যাচ্ছে, গোল, এগুলো হচ্ছে ভেসিকল। দেখো, আমরা যদি দেখি যে এখানে ভেসিকল এবং সিস্টার্নি, ঠিক আছে, এগুলো এই দুটো মিলে কি তৈরি হয়? গোলগি বস্তু। ঠিক আছে, গোলগি বস্তু। এখানে দেখো কিছু, আবার দেখবা যে কিছু ছোট ছোট ভেসিকলও পাওয়া যাবে, এইরকম। এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ক্ষুদ্র ভেসিকল, এবং এই যে দুটো বড় বড় দেখতেছো বা এই যেগুলো বড় দেখতেছো এগুলো হলো বৃহৎ ভেসিকল। এগুলোকে আমরা বৃহৎ ভেসিকল বলতে পারি, বৃহৎ ভেসিকল। আর এগুলো কি? এগুলো হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। এই কয়েক ধরনের ভেসিকল এবং সিস্টার্নি নিয়ে মূলত কি গঠিত হয়? মূলত গঠিত হয় গোলগি বস্তু। ঠিক আছে, এখন এটা তো বোঝা গেল। এখন আমরা বুঝবো যে, আর অবশ্যই এটা তো ঝিল্লি অবশ্যই আছে, কারণ আমরা পড়ছি হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কোনগুলো? ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে অবশ্যই এটাতে ঝিল্লি বা আবরণী আছে। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে। তারপরে কি? এরপরে হচ্ছে এটার আবিষ্কারক। মূলত কি জানো? এইটার যে নামকরণ হয়েছে এটা হচ্ছে আবিষ্কারকের নাম থেকেই। ঠিক আছে, এইটার আবিষ্কারক হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি, আবিষ্কারক ক্যামিলো গোলগি। তিনি মূলত কি ছিলেন? তিনি মূলত ছিলেন ইতালিয়ান স্নায়ুতত্ত্ববিদ। ঠিক আছে, তার পদবিটাও আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তিনি ছিলেন ইতালিয়ান স্নায়ুতত্ত্ববিদ। ঠিক আছে, তার নাম অনুসারে, এনার নাম দেখো ক্যামিলো গোলগি, এই কারণে এনার নাম অনুসারে এই অঙ্গাণুটির নাম রাখা হয় গোলগি। তিনি এটা কোথায় আবিষ্কার করে? তিনি মূলত এটা বিড়াল এবং পেঁচার মস্তিষ্কে আবিষ্কার করে। মস্তিষ্কের স্নায়ু কোষে তিনি এই গোলগি বস্তুটা আবিষ্কার করে, এবং তারপরে তার নাম অনুসারে এই বস্তুটার নাম দেওয়া হয় গোলগি বস্তু। ঠিক আছে, এরপরে দেখো তিনি কত সালে এটি আবিষ্কার করে? তিনি 1898 সালে এটি আবিষ্কার করে। অর্থাৎ গোলগি বস্তু আবিষ্কার করা হয় 1898 সালে। কে আবিষ্কার করে? ইতালিয়ান স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি। কোথায় আবিষ্কার করে? তিনি আবিষ্কার করে বিড়াল এবং পেঁচার স্নায়ু কোষে। ঠিক আছে, তারপরে দেখো এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এ টিচারদের সব থেকে বেশি প্রিয় একটা টপিক হলো গোলগি বস্তু। কেন? তারা প্রশ্ন করে যে মানব জীবকোষে বিভিন্ন ধরনের বা মানবদেহের নিঃসরণের সাথে বা বিভিন্ন ধরনের বস্তু নিঃসরণের সাথে কার সম্পর্ক সব থেকে বেশি?
এখানে উত্তরটি হলো গোলগি বস্তু। কেননা দেখো আমাদের বইয়ে সরাসরি বলা আছে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণের সাথে এর সম্পর্ক রয়েছে, ঠিক আছে, অর্থাৎ গোলগি বস্তু সম্পর্ক রয়েছে। আবার গোলগি বস্তুতে হরমোনের পানি বিয়োজন ঘটে, ঠিক আছে। আবার তোমার গোলগি বস্তুর সাথে বিভিন্ন পদার্থের নিঃসরণের সম্পর্ক রয়েছে, অর্থাৎ এটা মানবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। বিভিন্ন ধরনের পদার্থ নিঃসরণের সাথে গোলগি বস্তু একটি নিবিড় সম্পর্ক রয়েছে, ঠিক আছে। অর্থাৎ গোলগি বস্তু থেকে এর থেকে বেশি কিছু আলোচনা করার মতো আর কিছুই নেই। গোলগি বস্তু খুবই একটা সহজ টপিক, শুধুমাত্র মনে রাখলেই হলো। অর্থাৎ আমাদের গোলগি বস্তু ওকে। এরপরে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমি প্রথমে বলে রাখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দুই প্রকার, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমি E.R দ্বারা প্রকাশ করি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত দুই প্রকার। এটা কি কি আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। দেখো তোমরা দেখবা আমাদের বইয়ে নিউক্লিয়াসের সাইডে কিছু এইরকম মানে সমান্তরাল কিছু জিনিস দেখা আছে, এটাই মূলত কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমার মনে প্রশ্ন ছিল এর আগে, যখন আমি ছোট ছিলাম তখন যখন আমি ক্লাস 6 এ প্রথম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি, তখন আমি দেখি এক জায়গায় মসৃণ আর এক জায়গায় অমসৃণ লেখা আছে। তা আমি এটা বুঝতাম না যে আসলে কি, এবং শেষ পর্যন্ত আমি যে এই এসএসসি লেভেল পার করছি সেখানেও, তোমরা যে এসএসসি লেভেল পার করছো সেখানেও কিন্তু বলা নেই যে কেন মসৃণ কেন অমসৃণ। মূলত মসৃণটা কি, যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে সেটার সাথে রাইবোজোম থাকে না, এবং এটাতে রাইবোজোম থাকে, ঠিক আছে। অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না। এই মূলত এই কারণে, অর্থাৎ দেখো যদি একটা বস্তু, অর্থাৎ আমি যদি একটা পৃষ্ঠ অঙ্কন করি এমন, এটার গায়ে মানে একদম স্মুথ, এটার গায়ে কোনো খাঁজ নাই, তাহলে সেটা কি অবশ্যই মসৃণ। তার মানে এখানে অন্য কোনো কিছু থাকার সম্ভাবনা আছে নাই, অর্থাৎ এটাই রাইবোজোম, ঠিক আছে। অর্থাৎ এখানে রাইবোজোম নেই। আবার দেখো অমসৃণ, অর্থাৎ যদি আমি বলি এখানে একটা মার্বেল আছে, এখানে একটা মার্বেল, এখানে একটা মার্বেল, এখানে একটা মার্বেল, তাহলে এটা কি আর মসৃণ থাকলো? এটা তো মসৃণ থাকলো না। এই মূলত মার্বেল টাইপের জিনিসটা কি, এইটাই হচ্ছে রাইবোজোম, ঠিক আছে। কোষের মধ্যে দেখবেন ছোট ছোট গোল গোল ইয়ে আছে, এগুলো কি, এগুলো কারণ ওটাকে অমসৃণ বলা হচ্ছে। এই অমসৃণ জিনিসটাকে, এটা হচ্ছে রাইবোজোম। মূলত এই কোষের সাথে, অর্থাৎ মূলত এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই রাইবোজোম লেগে থাকে বলে এটা মাঝে মাঝে প্রোটিন সংশ্লেষণও করে, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে, যদি তোমাকে কেউ প্রশ্ন করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি প্রোটিন সংশ্লেষণ করে, তুমি বলবো অবশ্যই করে। যদি আরো প্রশ্ন করে যে কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা প্রোটিন সংশ্লেষণ করে, তখন তুমি বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণ করে, ঠিক আছে। এরপরে তোমার তাহলে আমরা যদি বলি, এরপরে হচ্ছে তোমার দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে এর থেকে বেশি যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা বলতে পারি এটা আবিষ্কারককে, ঠিক আছে। তাহলে সরি আমি একটু লিখে দিই, হ্যাঁ, আবিষ্কারককে কেইথ রবার্ট পোর্টার, ঠিক আছে, কেইথ রবার্ট পোর্টার। ঠিক আছে। তিনি কত সালে এটা আবিষ্কার করে, তিনি এটা মূলত কোথায় আবিষ্কার করে এটা আগে জানা দরকার, সাল খুব কমই আছে, ঠিক আছে। তো আমরা যদি বলি যে এটা কোথায় আবিষ্কার করে, মুরগির ভ্রূণীয় স্তরের যে কোষটা রয়েছে সেখানে দেখে, ভ্রূণীয় কোষে তিনি প্রথম দেখেন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এটা মিশে দিয়েছি, সরি, এটা হচ্ছে ER, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ এটা আবিষ্কার করে কে,
আবিষ্কারক কেট রবার্ট পোর্টার। তিনি কত সালে আবিষ্কার করে? তিনি 1954 সালে এটি আবিষ্কার করে। কোনটি আবিষ্কার করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন সংশ্লেষণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। পাশাপাশি দুটি কোষের মধ্যে বা অর্থাৎ এক কোষ থেকে অন্য কোষে বিভিন্ন ধরনের দ্রব্য সঞ্চালন, ঠিক আছে, বিভিন্ন ধরনের তরল পদার্থ এবং দ্রব্য সঞ্চালন করা এর অন্যতম প্রধান কাজ। তাহলে এখন দেখো তোমাকে আমি এটা মনে রাখার উপায় কিভাবে দেই। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক, দেখো প্লাজমিক অর্থাৎ আমি যদি বলি তোমাকে অর্থাৎ প্রোটোপ্লাজম, ঠিক আছে, প্রোটোপ্লাজম, এন্ডোপ্রোটোপ্লাজম মানে আন্তঃপ্রোটোপ্লাজম মানে পাশাপাশি দুটো কোষ তার প্রোটোপ্লাজমের মধ্যে, এটা রেটিকুলাম অর্থ কি জালিকা, এটা একটা জালিকা গঠন করে। যদি তোমার এই দেখো, যদি পাশাপাশি দুটা, এইটা ধরো একটা কোষ যার এটা একটা প্রোটোপ্লাজম, এইটা আরেকটা কোষ, এটা একটা প্রোটোপ্লাজম, এই দুটো যদি লেগে থাকে, এটা যদি মানে দুটোর প্রাচীর যদি এইটা হয় এবং দুইটা যদি এইভাবে প্রোটোপ্লাজম আলাদা হয় এবং এখানে যদি একটা নালিকা থাকে অর্থাৎ জালিকা থাকে, তাহলে সেদিক দিয়ে কি হবে? বিভিন্ন ধরনের দ্রব্য সঞ্চালন হবে। এভাবে মনে রাখবা, তাহলে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? ওকে, দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডান। এরপরে কি? কোষ গহ্বর, ঠিক আছে, কোষ গহ্বরের আরেকটা নাম হচ্ছে দাঁড়াও, এটাকে হচ্ছে কোষ গহ্বরের আরেকটা নাম, আচ্ছা আমি কোষ গহ্বর লিখতে যদি মনে হয়, কোষ গহ্বরের অপর নাম দেখো, কোষ গহ্বরের অপর নাম কোষাবকাশ। যারা মেডিকেলের টার্গেটে আসো বা যারা মেডিকেলে পড়তে চাও, তাদের এখন থেকে কিছু এই ধরনের এক্সট্রা জিনিসগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে? কোষাবকাশ বা কোষ গহ্বর, ঠিক আছে, এটাকে ইংলিশে সেল ভ্যাকুয়াল বলা হয়, ঠিক আছে? তো কোষ গহ্বরের মূলত কি থাকে? এই দেখো, কোষ গহ্বর কিসের বৈশিষ্ট্য? প্রথমেই লিখে রাখি, কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। দেখো, উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য কি? কোষ গহ্বর। তার মানে কি প্রাণী কোষে পাওয়া যায় না? যদি পাওয়া যায়, যদি প্রাণী কোষে হয়, তবে সেটা আকারে ছোট হবে, ঠিক আছে? প্রাণী কোষে হলে তার ছোট এবং উদ্ভিদ কোষে হলে বড় আকারের পাওয়া যায়। তাহলে আমরা এভাবে বলতে পারি না, যদি আমাদের সাথে কেউ তর্ক না করে, এজন্য আমরা সরাসরি এভাবে বলতে পারি, বড় কোষ গহ্বর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য এবং এটি সাধারণত উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং যদি প্রাণী কোষে পাওয়া যায় তবে তা আকারে অনেক ছোট হয়, ঠিক আছে? তবে সাধারণত প্রাণী কোষে পাওয়া যায় না। আবার দেখো, অর্থাৎ আমি একটু ভিজুয়ালাইজ করাই তোমাদের। দেখো, যদি এটা কোষ হয়, জাস্ট তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য, এটা ভিতরে এরকম একটা জায়গাটাকে কোষ গহ্বর বলা হচ্ছে না? দেখো, পুরো কোষটার মধ্যে এইখানে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, এই জায়গাটা দেখো কোনো অঙ্গাণুর চিহ্ন নাই। তার মানে দেখো, এই জায়গাটা মনে হচ্ছে ভিতরে একটা ফাঁপা জিনিস। গহ্বর মানে কি? গহ্বর মানে ফুটা বা ফাঁপা জায়গা বা একটা সুড়ঙ্গ। তো তাহলে এই গহ্বরটা কি হচ্ছে? তাহলে কোষের গহ্বর, তাহলে এটা কোষ গহ্বর, ঠিক আছে? তাহলে মনে রাখার সুবিধা হবে। এখন দেখো, কোষ গহ্বর, দেখো তোমাকে আমি যদি বলি যে কোনো একটা জায়গায় ফাঁকা আছে, ধরো তুমি যে রুমে আছো এই রুমটা ফাঁকা, তাই না? কিন্তু আসলে কি ফাঁকা? এখানে কি বাতাস নাই? বাতাস তো অবশ্যই আছে, তাহলে এটা মূলত ফাঁকা না, ঠিক আছে? তো এই কোষ গহ্বর, এই গহ্বরে কি থাকে? এই কোষ গহ্বরে মূলত তোমার হচ্ছে কোষ রস ধারণ করে। এটা কি করে? কোষ রস ধারণ করে, ঠিক আছে? তো আমরা কি পড়লাম? এটা উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, এটা প্রাণী কোষে পাইলে যদি পাওয়া যায় তাহলে তাও আকার অনেক ছোট এবং এটার ভিতরে কি থাকে? কোষ রস থাকে এবং অবশ্যই মাথায় রাখতে হবে এটার যে এটারও কিন্তু আবরণ আছে, ঠিক আছে? এবং এটার আবরণটাকে কি বলা হয় জানো? কোষ গহ্বরের আবরণকে, মানে আমি একটু লিখে দেই, কোষ গহ্বরের আবরণকে ক্রোমোপ্লাস্ট বলে,
ঠিক আছে, অর্থাৎ কোষ গহ্বরের যে আবরণ সেটাকে বলা হয় টোনোপ্লাস্ট। ঠিক আছে, এবং কোষ রসে কি থাকতে পারে, সরি, কোষ রসে কি কি থাকতে পারে? কোষ রসে বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকতে পারে, অজৈব পদার্থ থাকতে পারে। কি তোমার হচ্ছে জৈব, দাঁড়াও, তোমার হচ্ছে জৈব অ্যাসিড, তারপরে অজৈব লবণ, তারপরে চর্বি, তারপরে তোমার বিভিন্ন ধরনের তরল পদার্থ ইত্যাদি থাকতে পারে। ঠিক আছে, তো তোমরা এটা জেনে নাও। তো অলোকে কোষ গহ্বর, আমাদের এর থেকে বেশি কিছু আর জানতে হবে না। তো কোষ গহ্বর কোনটার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে পাওয়া গেলে এটা আকারে অনেক ছোট হয় এবং এটা কোষ রস ধারণ করে, এর আবরণকে টোনোপ্লাস্ট বলে। ওকে, ডান। আমাদের কোষ গহ্বর ডান। ঠিক আছে, তাহলে এরপরে কোনটা পড়বো? মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, কোষ গহ্বর মানে কোষ সম্পর্কিত আলোচনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি? লাইসোসোম। ঠিক আছে, লাইসোসোমটা মূলত কি? দেখো, তোমার দেহে, তোমার আছে একটা দেশ, ঠিক আছে, তুমি একটা তোমার কোষকে তুমি তোমার দেশের সাথে তুলনা করো, তো তুমি তোমার দেশে দেখো, দেশের একটা সেনাবাহিনী থাকে না? হ্যাঁ, সেনাবাহিনী কি করে? শত্রুদের হাত থেকে অর্থাৎ বর্ডার, ঠিক আছে, অর্থাৎ মূলত কি আমাদের দেশটাকে রক্ষা করে। তো তাহলে দেখো লাইসোসোম, ঠিক আছে, লাইসোজোমও বলা যায়, সোমও বলা যায়। ঠিক আছে, দেখো এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো লাইসোসোম একটি আত্মঘাতী থলিকা বা সুসাইডাল স্যাক, সুসাইডাল ব্যাগ, সুসাইডাল স্কোয়াড। ঠিক আছে, ইংলিশে এগুলোকে সুসাইডাল ব্যাগ, সুসাইডাল স্যাক, সুসাইডাল স্কোয়াড এই 3টা নামে পরিচিত, এবং বাংলায় এটা আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলি বললাম আমি। ঠিক আছে, আত্মঘাতী থলি। এখন এইখান থেকে লাইসোসোমের পুরো আলোচনাটা করা যাবে। লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়? দেখো, আত্মঘাতী, আত্মহত্যা, ঠিক আছে, তো এটা এটা এইখান থেকে বোঝা যাচ্ছে, অর্থাৎ কি সে নিজেকে শেষ করে ফেলছে। কেন শেষ করে ফেলবে? দেখো, এটার মূলত তাহলে এখান থেকে আমাকে আলোচনা শুরু করতে হবে যে লাইসোসোম আসলে কি করে। লাইসোসোম আসলে কোষের মধ্যে, যদি ধরো তোমার কোষের মধ্যে একটা জীবাণু এসেছে, তা এখন জীবাণুটাকে তো ধ্বংস করতে হবে, তা না হলে তো তোমার কোষ মারা যাবে বা তুমিই মারা যাবে, তাই না? তো তাহলে তখন লাইসোসোম কি করে? ওর বিরুদ্ধে যুদ্ধ করে। এই কারণে ওর ভিতরে কিছু তোমার এনজাইম থাকে, এই এনজাইমগুলো দ্বারা ওটাকে হজম করে ফেলে, জীবাণুটাকে হজম করে ফেলে। অর্থাৎ এর কাজ কি? এটি মূলত জীবাণু ভক্ষক। অর্থ কি ভাইয়া? জীবাণু ভক্ষণ করার অর্থ হলো খেয়ে ফেলা, হজম করে ফেলা। ঠিক আছে, তো হজম করার জন্য এর ভিতরে কিছু কি থাকে? এনজাইম থাকে। এর ভিতরে এনজাইম থাকে। এর ভিতরে কি থাকে? এনজাইম থাকে। এনজাইমগুলো কি দ্বারা আবৃত থাকে? দেখো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ধরো তোমার কাছে অ্যাসিড আছে, ঠিক আছে, যদিও রাখা ঠিক না, ধরো কোনো অ্যাসিড আছে তোমার কাছে। এখন ওই অ্যাসিডটা যদি কোনো তোমার হাতে আছে, ঠিক আছে, তুমি তোমার কাছে আছে, তুমি একটা ল্যাবরেটরিতে আসো, তুমি গবেষণা করবে, এই কারণে তোমার কাছে অ্যাসিডটা আছে। এই অ্যাসিড দিয়ে তুমি মনে করো বিভিন্ন জিনিস পুড়াই ফেলতে পারবা, বিভিন্ন জিনিস ক্ষয় করে ফেলতে পারবা, তাই না? কিন্তু যদি দুর্ভাগ্যক্রমে যেইটাতে অ্যাসিডটা আছে ওইটাই যদি গলে যায়, তাহলে অ্যাসিডটা কি হবে? তোমাকেই শেষ করবে, তাই না? ঠিক সেই রকম এটাতে কি থাকে? এনজাইম থাকে। এই এনজাইমগুলো দ্বারা জীবাণু ভক্ষণ করে। এখন তুমি চিন্তা করে দেখো তো, যেই জিনিসটা ভাইরাসকে ভক্ষণ করতে পারবে সেটা কোষের বাকি অঙ্গাণুগুলোকে ভক্ষণ করতে পারবে না। কোষের চাইতে কি ভাইরাসটা শক্তিশালী হচ্ছে না? ভাইরাসটা মূলত কিন্তু তুলনামূলক একটা জিনিস চিন্তা করে দেখো, ভাইরাসের কারণে তোমার পুরো শরীর শেষ হয়ে যায় অনেক সময়। তো তাহলে অবশ্যই ভাইরাসটা তোমার কোষের চাইতে শক্তিশালী, সেটাকে যেটা হজম করতে পারবে সেটা কি কোষটাকে হজম করতে পারবে? অবশ্যই পারবে। এখন মূল কথা হলো, তাহলে হজম হয় না কেন? কারণ এটা আবৃত থাকে। ঠিক আছে, এটা কি হয়? আবৃত থাকে। এখন যখনই এটা আবৃত, এটা যে আবরণী, এটা যখন ক্ষতিগ্রস্ত হয়, কখন হয়? যদি দেহে অক্সিজেন O2 এর ঘাটতি হয়। ঠিক আছে, যদি অক্সিজেনের ঘাটতি হয় তবেই কি হয়? তাহলে এটার প্রাচীরটা ক্ষতিগ্রস্ত হয়।
এবং দেখো, ধরো তোমার এটা হচ্ছে একটা প্রাচীর, ঠিক আছে, এইটার মধ্যে এই যে এরকম 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 অনেকগুলো এনজাইম আছে, ঠিক আছে, এনজাইমগুলো রাখা আছে। এখন কোনো কারণবশত আমি মনে করি এইদিকে আমার দেহে এটা রক্ষা করার জন্য কি প্রয়োজন, এটা রক্ষা করার জন্য বিভিন্ন প্রকার মানে অক্সিজেনের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন প্রয়োজন। এখন কোনো কারণবশত এটা ধরো কোষ, ঠিক আছে, এটা ধরো কোষ, কোষের তুলনায় লাইসোসোমটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, হোক সরো ওটা কোনো ব্যাপার না। ধরে নাও এই কোষটাতে অক্সিজেনের ঘাটতি আছে, তো তখন দুর্ভাগ্যক্রমে এইরকম প্রাচীরটা একটুখানি ক্ষয়প্রাপ্ত হলো বা প্রাচীরটা ক্ষতিগ্রস্ত হলো, এইখানে ক্ষতিগ্রস্ত হলো, এইখানে ক্ষতিগ্রস্ত হলো, এইখানে ক্ষতিগ্রস্ত হলো, চারপাশে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হলো। এর কারণে কি হবে, এর ভিতরে যে এনজাইমটা বের হয়ে যাবে, বের হয়ে যাবে, বের হয়ে যাবে, বের হয়ে যাবে, তাই না? দেখো বের হয়ে যাচ্ছে। যদি বের হয়ে যায় দেখো, তাহলে এটার যে বাকি যে অঙ্গাণুগুলো আছে এগুলোকে হজম করে ফেলবেন, হ্যাঁ। এবং দেখো ও যদি নিজেই নিজের গায়ে পড়ে তাহলে দেখো এইটুকু বের হয়েছে, এইটুকু যখন এটার উপরে পড়বে বাইরের দিক থেকে পড়লে এইটা আবার নষ্ট হবে, তো সে নিজেই নিজেকে শেষ করে ফেলছে। তো তাহলে কি হচ্ছে, সে আত্মঘাতী তলিকা। এবং কখনো কখনো যখন পুরো কোষটা সবকিছু নষ্ট করে ফেলে না, তখন সে পুরো কোষটাই মৃত্যুবরণ করে, অর্থাৎ সে আত্মঘাতী থলিকা, ঠিক আছে। সো লাইসোসোম আমাদের কমপ্লিট, ঠিক আছে। তো লাইসোসোম সম্পর্কে এর থেকে বেশি কিছু তোমার আলোচনা করার মতো নেই। তোমার লাইসোসোম সম্পর্কে যদি এর থেকে বেশি কিছু দিতে চাই, তাহলে লাইসোসোম সম্পর্কে এর থেকে বেশি কিছু একটু দেওয়া যায়। সেটা হচ্ছে আবিষ্কারকটা, যেটা একটু বইয়ে নেই সেটা একটু দেওয়া যায়। সেটা কি, এটা একটু আবিষ্কারক, হ্যাঁ।